আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে আমরা মূলত কথা বলি এমন মানুষদের সাথে যারা ব্যবসা, রাজনীতি, সমাজ বা নেতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা খুলছেন। আজকে আমাদের অতিথি একজন তরুণ বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা, একজন রাজনৈতিক কৌশলবিদ এবং এখন মার্কিন মূলধারার রাজনীতিতে এক সাহসী নতুন মুখ। মাত্র 6 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা থেকে শুরু করে অল্প বয়সেই উচ্চশিক্ষা অর্জন, রাজনৈতিক ক্যাম্পেইনে কাজ করা এবং এখন মিনেসোটার 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেস নির্বাচনে প্রার্থী হওয়া, তার এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আজ আমরা জানব তার স্বপ্ন, তার রাজনৈতিক দর্শন এবং মিনেসোটার মানুষের জন্য তার পরিকল্পনার সাথে। চলুন কথা বলি মিনেসোটার কংগ্রেশনাল প্রার্থী আসওয়ার রহমানের সাথে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। আপনার বাংলা এত সুন্দর, আমারটা কিন্তু এটা 10 ভাগের 1 ভাগে সুন্দর হবে না, তারপর চেষ্টা করবো। ওকে, নো প্রবলেম। আচ্ছা, একেবারে শুরুতে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মিনেসোটার 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে যে আপনি প্রার্থী হলেন, এই সিদ্ধান্তটি আপনি আসলে কেন নিলেন? তো আমাদের মিনেসোটায় আপনারা হয়তো বা নিশ্চয়ই জানেন যে একটা খুব ভয়ঙ্কর একটা জিনিস হলো যে আমাদের সরকার আমাদের উপর এক ধরনের আক্রমণ করেছে। এখন এটা সারা দেশেই করছে ওরা, কিন্তু মিনেসোটায় যেটা আসলে মানে একটু মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়, এটা হলো যে ওরা প্রায় 3000 এজেন্ট পাঠাইছে এই একটা ছোট্ট একটা কমিউনিটি। আমাদের 2টা শহরের পুলিশ যোগ করলেও মাত্র 1000 মতো পুলিশ অফিসার। তা চিন্তা করে দেখেন আমাদের ওয়াই মিনেসোটা টার্গেটেড। এইটা আমরা আসলে জানি না, কারণ এমন না যে ওরা আন্দাজ করে বলছে। এটা ট্রাম্প বেশ কয়েক মাস ধরে বলছিল যে রেট্রিবিউশনের বাংলা কি ওইটা আমি চেষ্টা করব না, কিন্তু এটা যে পানিশমেন্ট করবে আমাদেরকে। এখন কিসের জন্য পানিশমেন্ট, এটা আমরা মিনেসোটায় যারা বসে আছি আমরা তো অবাক। আমাদের ধারণা কি যে মিনেসোটা আসলে হলো, আর এখানে কিন্তু অনেক বাঙালিও আছে মিনেসোটায়, যে আমাদের একটা কালচার আছে যে আমরা মানুষদেরকে ওয়েলকাম করি। মিনেসোটা হলো খুব ঠান্ডা বরফ একটা জায়গা, বছরের অর্ধেক সময় প্রায় বরফ পড়ে থাকে। আমি যতটুকু দেখছি বাংলাদেশি যত বাংলাদেশি আমেরিকান আছে সবারই একটু কানেকশন আছে মিনেসোটায়, কারণ ইউনিভার্সিটি কালচার খুব স্ট্রং, কমিউনিটিও খুব স্ট্রং। কিন্তু মিনেসোটার ট্রেডিশনই হলো যে মানুষদেরকে আমরা ওয়েলকাম করি, আমরা চেষ্টা করি ওদেরকে সাপোর্ট করতে, কারণ আসলে ওরা যদি না আসে আমাদের মতো এরকম বরফের অঞ্চলে তো কেউ আসবে না। আমার ফ্যামিলিও গিয়েছে, আমি তো অনেক ছোটবেলায় গিয়েছিলাম, ক্লাস 1-এ থাকতে, মানে 6 বছর বয়সে আমি মিনেসোটায় আসলাম। তখন থেকে এই কালচারটা বুঝলাম। যেরকম দেখেন আমাদের কিন্তু এই যে 9/11 যখন হলো তখন আমার বয়স ছিল 7 বছর বয়স। পরের দিনে আমার টিচাররা, আমার স্কুলের সব টিচাররা কোথায় বাকি সব বাচ্চাদেরকে একটু মানে কালম রাখবে, ওরা সবাই আসছে আমার কাছে বুঝানোর জন্য, কারণ আমি তো একমাত্র মুসলমান স্টুডেন্ট ছিলাম আমার ক্লাসে। আয়েশা বলে, আসফার তুমি কি ঠিক আছো, মানে উল্টা আমাকে জিজ্ঞাসা করছে। এটা এই কালচারটার জন্য মনে হয় ট্রাম্পের মতো মানুষ আমাদেরকে অনেক ঘৃণা করে ওখানে। আপনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত, মাত্র 6 বছর বয়সে এসেছেন। আপনি যেটা বললেন একটু আগে, একজন তরুণ প্রার্থী, বয়স একেবারেই তরুণ। আপনার এই মানে একদম একটা রাজনৈতিক যাত্রা আসলে কিভাবে শুরু হলো? পলিটিক্স ইনভলভ হলেন কোন সময়টা, কিভাবে? আমার অরিজিন হলো পুরাপুরি বিজনেসে। আমি ছোটবেলা থেকে চাচ্ছিলাম যে একটা বিজনেস বানাবো, কি করতে পারি। আমি ইউনিভার্সিটি আমি খুব তাড়াতাড়ি চলে গেলাম। 16 বছর বয়স থাকতে আমি ইউনিভার্সিটি চলে গেছি। 19 বছর বয়সে আমার হাতে ডিপ্লোমা ছিল, কারণ আমি জানতাম এই ডিপ্লোমা না থাকলে আমার মা আমার উপর একটু এলো চেত। ডিপ্লোমা হাতে আসার সাথে সাথে আমি গিয়ে আমার বিজনেস রেজিস্ট্রেশন করলাম। আর প্রথম বিজনেসে ছিল আমি ডিজিটাল স্ট্র্যাটেজি, কারণ ওই সময় যে 2011-12 সালে কিন্তু একটা বিরাট ট্রান্সফরমেশন হচ্ছিল আমেরিকায়, যে সবার হাতে স্মার্টফোন চলে আসছে, সবাই এই যে সোশ্যাল মিডিয়া। সো আমি শুরুতে যেরকম হন্ডার জন্য কাজ করতাম, হন্ডার আমেরিকান কর্পোরেশন, যে ওদের প্রোডাক্ট বানাতাম, তারপরে বিভিন্ন কোম্পানির। কিন্তু এই 2016 সালের দিকে একজন ভদ্রলোক হঠাৎ, মানে কোনখান থেকে এটা আসলে কেউ যায় না, কিন্তু হঠাৎ বলা শুরু করলো যে কি, যে মুসলমানরা মানুষ না, বা মুসলমানদের এই দেশে আসা উচিত না, না। এটা ছিল ডোনাল্ড ট্রাম্প। এই যে টিভিতে একজন ভদ্রলোক কোনখান থেকে আসছে কেউ জানে না, এই কমলা চুলের একজন ভদ্রলোক আইসা বলা শুরু করলো যে আমি হলাম এই দেশের অংশ না। এখন এইটা আমি এই বয়সে একটু আইসা বুঝছি, যদি আমার বয়স এখন এত বেশি হয় না, এই তরুণ শব্দটা আমার খুব পছন্দ। যদি আমার বয়স এত বেশি না, আমি বুঝছি কি যে আমরা কিন্তু এখন এই দেশের মেহমান আর না। বেশিরভাগ বাংলাদেশিরা আসছিল কিন্তু এই গত 20-30 বছরে, হয়তো বা শুরুর দিকে আমাদের একটু কনফিডেন্স হয়তো বা কম ছিল যে আমরা এখানে আসলাম, থ্যাংক ইউ আমাদেরকে আসার জন্য, কি সুন্দর একটা দেশ, কি সুন্দর একটা ইকোনমি, এখানে আমরা জয়েন করতে পারলাম। এখন কিন্তু আমরা মেহমান না। সো আমি ওই বয়সে গিয়ে তখন বুঝছি কি, যে যখন প্রথম ট্রাম্প রান করলো, যে আমি যদি এখন একটু স্টেপ না করি সামনে, আমি যদি আমার
রোলটা না নেই, এই সুযোগটা কিন্তু বেশি দিন থাকবে না। সো আমি তখন থেকে পলিটিক্সে জড়িত, এই 19 বছর বয়সে, অবশ্য তখন আমি 22 বছর ছিলাম। আমার কোম্পানিকে আমি ট্রাম্পের ইলেকশনের পরের দিন থেকেই পুরাপুরি একটা ডেমোক্রেটিক কনসাল্টিং ফার্ম বানাই ফেলছি। কারণ আমি দেখছি কি যে ডেমোক্র্যাটরা কিন্তু ওই সময় টেকনোলজি বেশি ভালো বুঝতো না। কারণ এই ট্রাম্পের পার্টিরা টেকনোলজির মাধ্যমে সবাই কনভিন্স করে ফেলছে যে এই বিদেশিরা এসে দেশটা নষ্ট করে ফেলছে, মানে এরকম খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা ওরা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াইছে। সো আমার কোম্পানি তখন থেকে জড়িত, আর আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে আমরা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন পর্যন্ত চালাচ্ছিলাম। আমরা ডেমোক্রেটিক পার্টি বাইডেনের জন্য কাজ করেছি আমরা, যদিও ওইখানে আমাদের অনেক মিক্সড ফিলিংস আছে, কিন্তু আমরা আমি আর আমার কোম্পানি একটা দায়িত্ব দেখলাম যে আমরা যদি সাইড লাইনে বসে থাকি আমাদেরকে হয়তো আবার খেলতেও দিবে না জীবনে। এইটাই তখন থেকে জড়িত। আচ্ছা, মানে আপনি যে কংগ্রেস নির্বাচন যে আপনি করছেন, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে তো চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। চ্যালেঞ্জটা কিভাবে, মানে আসলে কিভাবে হ্যান্ডেল করছেন চ্যালেঞ্জগুলো? হ্যাঁ, আমি আসলে দেখেছি কি যে আমার মায়ের মতো মানুষরা যারা এই দেশে আসে বাংলাদেশ থেকে, ওনাদের চ্যালেঞ্জের তুলনায় কিন্তু আমার সেরকম কোনো চ্যালেঞ্জ নেই। আমি যখন ইংলিশে কথা বলি, আমি কিন্তু আমার মেইন বিজনেস হলো এগ্রিকালচারাল কটন এক্সপোর্টিং, ওইটা নিয়ে আমরা হয়তো পরে একটু কথা বলবো। কিন্তু ওইখানেও কিন্তু আমি চাইলে একটু টেক্সাসের মতো ইংলিশ বলতে পারি, আমি চাইলে একটু ক্যালিফোর্নিয়ার মতো বা নিউ ইয়র্কে আসলে একটু নিউ ইয়র্কের মতো আমি একটু মিলেমিশে চলতে পারি। আমাকে এই কনভিনিয়েন্সটার কারণে আমি সবসময় নিজের মনে করে কি যে এই কনভিনিয়েন্স কিন্তু আমার মায়ের ছিল না। এই কনভিনিয়েন্স আমার বড় ভাই যখন উনি স্টুডেন্ট স্কলারশিপে আসছেন এখানে, ওনারও কিন্তু এই কনভিনিয়েন্সটা ছিল না। আমার ভীষণ অ্যাডভান্টেজ আছে, কারণ এই সোসাইটিতে আমি যদি ভাষাটা ওদের মতো বলতে পারি তাহলে অলরেডি 90% আমাকে অ্যাকসেপ্ট করবে। আর আমি ছোটবেলায় ওই যে আমেরিকান ফুটবল আছে না, হেলমেট পরে খেলে যে ধাক্কা ধাক্কি, আমি ওইটার খেলোয়াড়। সো এইটা নিয়ে আমি আজীবন কথা বলতে পারি আমেরিকানদের সাথে। সো ওই দিক থেকে আমার একটা খুব বড় অ্যাডভান্টেজ আমি পেয়েছি যে আমি এই সোসাইটির মধ্যে একদম মিলেমিশে চলতে পারি। তার মানে না যে আমার বিরুদ্ধে খুব মাঝে মাঝে ঘৃণাটা আমি দেখে খুঁজে পাই, কিন্তু খুব কম মানুষ, এটা আমি দেখলাম। আমেরিকানরা ওভারঅল কিন্তু খুব ভালো মানুষ হয়, ওরা এরকম ঘৃণার উপর চলতে পছন্দ করে না। কিন্তু ওরা আবার একটু ইমোশনাল, আমরা জাত হিসাবে খুব ইমোশনাল এদিকে। সো আমাদেরকে বোঝানো যায় যে ও আয়েশা তোমার চাকরি নিতেছে বা ও আয়েশা তোমার সমাজটাকে ক্ষতি করতেছে। তো আমার সাথে যখন সরাসরি কারো কমিউনিকেশন হয় তখন এটা আমি আজ পর্যন্ত খুব কম দেখছি, খুব কম মানুষ। চমৎকার। নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনি খুব অল্প বয়সে হাই স্কুল শেষ করেছেন, আপনি বললেন মাত্র 16 বছর বয়সেই আপনি মানে কলেজে চলে গেছেন। এবং এই অভিজ্ঞতাটা তো আপনার মানে ডেফিনেটলি আপনার রাজনৈতিক চিন্তায় তো যা দারুণভাবে প্রভাব ফেলেছে, এবং যে কথাগুলো আপনি বললেন যে আপনি আসলে ম্যানেজ করতে পারছেন আর কি, মানে যে কোনো সোসাইটিকেই আপনি আপনার মতো করে হ্যান্ডেল করতে পারছেন। থ্যাংক ইউ সেই জন্য। আপনি একটি ডিজিটাল পলিটিক্যাল কনসালটেন্সি প্রতিষ্ঠান করেছেন, যেটা আপনি একটু আগে বললেন। রাজনৈতিক ক্যাম্পেইন পরিচালনায় সেই অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনার ক্যাম্পেইনে ইউজ করবেন নাকি? এইটাও একটা খুব মানে আনফেয়ার অ্যাডভান্টেজ আমাদের। এটারও বাংলা আমি ট্রাই করবো না, কিন্তু আমি জানি যে আমি যেহেতু খুব হাই লেভেলে ক্যাম্পেইন চালিয়েছি, জানি আমি আসলে এই মুহূর্তে পলিটিক্সে পা ফেলা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, স্পেশালি আমাদের মতো মানুষের জন্য, যে আমরা একটু এক্সপোজার বাড়ে। আর আমি তো প্রচুর রেফিউজিদের সাথে কাজ করি, আমার এটা একটা বিরাট ভয় যে এইটা যদি কোনোভাবে ওনাদেরকে এফেক্ট করে। অনেক প্রিকশন নিয়েছি, অনেক ডিফেন্স রাখছি আমরা ওইখানে, কিন্তু এই যে পা ফেললাম এই রেসে, আর আমরা যে নামলাম এই রেসে, আমরা কিন্তু জিতবো ইনশাল্লাহ। কিন্তু আমরা যে পরিশ্রম করব আমরা জিতবই। এই সাহসটা আসতেছে কারণ আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি জানি যে কিভাবে এই দেশের পলিটিক্যাল সিস্টেমটা আসলে কাজ করে। আর আমার রহমত কি যে আমি যেই সময় আমি জয়েন করেছিলাম আমেরিকান পলিটিক্সে,
সেই সময় ডিজিটাল ফিল্ড নিয়ে কেউ জানতোই না বেশি। সো আমি হলাম মানে একদম মানে ক্লাস 1-এর বাচ্চাকে আপনার ইউনিভার্সিটিতে বসতে দিচ্ছেন এরকম আর কি। সো আমি একটা বিরাট জ্ঞানের সুযোগ পেলাম ওইখানে, যে আমি সাথে সাথে শিখে ফেলাম। সো ওইটা এখন আমাদের ভীষণ কাজে লাগছে। আমার যে ডিস্ট্রিক্ট, এই মিনেসোটার 4th ডিস্ট্রিক্ট, এটা ভীষণ ডাইভার্স, অনেকটা নিউ ইয়র্কের মতে আপনাদের এখানে, যে 30-40% মানুষ ওদের বাসায় ইংলিশ ছাড়া অন্য একটা ভাষায় কথা বলে, মানে এত হাই ডাইভার্সিটি আছে এথনিক আমাদের। গ্রুপটা হ্যাঁ, চারিদিক থেকে আমাদের প্রচুর মানুষ, মং মানুষ, আর এই যে সাউথ ইস্ট এশিয়া থেকে আসছে, তারপর সোমালিয়া মানুষ, ইথিওপিয়ান মানুষ, বাঙালি একটু কম, একটু বেশি থাকলে আমি হয়তো বা এই মুহূর্তে একটু হালকা অ্যাডভান্টেজ পেতাম, আর কয়েকটা ভোট পেতাম। কিন্তু দেখলাম কি আমাদের কাহিনী কিন্তু প্রায় সবারই প্রায় একই, যে আমরা প্রচুর পরিশ্রম করে প্রচুর স্বপ্ন নিয়ে দেশে আসছি। কেউ এই দেশে আসে নাই আরাম করার জন্য, আমরা এখানে সেটা জীবন বানাবো। এখন যখন ওরা আমার সাথে কথা বলে, ওরাও একটু সাহস পায় যে ঠিক আছে, সে হলো আমাদের একজন ছেলে, ঠিক আছে, তার চামড়া হয়তো বা আমার মতো না, বা তার চেহারার শেপ আমাদের মতো না, কিন্তু সে আমাদের একজন। এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাজে লাগছে। আর স্পেশালি 2024 আপনি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পক্ষে কাজ করেছেন, জি। এবং আপনার ডিজিটাল প্ল্যাটফর্মটাকেও আপনি খুব নাইসলি হ্যান্ডেল করেছেন ডেফিনেটলি, এবং এই ক্যাম্পেইনে তো নিশ্চয়ই এটা আপনার কাজে লাগবে। অবশ্যই। এখন জো বাইডেনের ক্যাম্পেইনে প্রচুর মানুষ কাজ করছিল, আমরা একটা ছোট অংশ কাজ করেছি, কিন্তু আমাদের ওইটা থেকে ব্যাক অফ করার মেইন কারণ ছিল গাজা। আমরা যেটা দেখলাম এই যুদ্ধে যে হিংস্রতাটা, আর আমাদের পার্টি ওই সময় যেহেতু ডিফেন্ড করে নাই, আমি যেটা বিশ্বাস করি, যেহেতু আমরা ওই সময় রেসপন্সটা আমি স্যাটিসফ্যাক্টরি মনে করিনি, আমি অনেক কষ্ট নিয়ে আমি ওইটা থেকে বের হয়ে চলে আসছিলাম। তো আমরা শুরুতে হেল্প করছিলাম, পরে আমরা দেখলাম যে আমরা আসলে ইন গুড কনসিয়েন্স এখানে আমরা সাপোর্ট করতে পারবো না। সো এটা একটা খুব ডিফিকাল্ট ডিসিশন ছিল, ওটার কারণে আমি অনেক ব্যাকল্যাশও পেয়েছি, অনেক বিজনেসেরও ক্ষতি হয়েছে। কিন্তু আসলে অনেক সময় এরকম একটা লাইন ড্র করা লাগে, যে আমাদের মোরালিটি যদি আমরা ধরে না রাখি তাহলে আর কি আছে বাকি। ব্যবসা তো থাকবেই, ব্যবসা তো আছে, কিন্তু যদি আমার কনসিয়েন্সে আমি ঘুমাতে না পারি ঠিকভাবে, তাহলে না আরেকটা সমস্যা। আর মানে এখন যিনি আছেন আর কি 4th ডিস্ট্রিক্ট কংগ্রেশনাল মানে কংগ্রেসম্যান যিনি আছেন আর কি, বেটি ম্যাককলম, হ্যাঁ, ম্যাককলম, আমি সাথে বহু বছর ধরে নিশ্চয়ই আছেন, অনেক বছর তো আপনার তো খুব হার্ড একটা প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, নিশ্চয়ই হবে। এইটা একদম ঠিক প্রবলেমটা ধরেছেন, যে এই দেশে দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভান্টেজ হলো যে অলরেডি সিটটা ধরে রাখছে তার। নর্মাল কন্ডিশনে আমি এটা চিন্তা করতাম না। ইনফ্যাক্ট এই বেটি ম্যাককলমকে কিন্তু আমি আসলে অনেক সম্মান করি, ওনার লেগাসি খুব শক্তিশালী, উনি আমার যে বিলিফ সেগুলো ওনার সাথে অনেক মিলে। বাট দ্য প্রবলেম ইজ যে উনি অ্যাট দ্য সেম টাইম কিন্তু 71+ ওনার বয়স, ওখানে ওই সিটে উনি ছিলেন প্রায় 26 বছর। তার মানেও না যে উনি এটার জন্য ভালো সিট না। ইনফ্যাক্ট আমি আমার সব ক্যাম্পেইনকে, সব স্টাফ মেম্বার, সব সাপোর্টার থেকে শুরু থেকে বলছি, এইটা কিন্তু আমরা ওনার বিরুদ্ধে রান করছি না, আমরা রান করছি অ্যাগেনস্ট আ সিস্টেম। আর এই সিস্টেমটা অ্যালাউ করেছে যে আমাদের শহরে 3000 এজেন্ট এইভাবে এসে একটা যুদ্ধের মতো পরিস্থিতি ক্রিয়েট করে 2 জন নাগরিকরে খুন করে এবং কয়েকশো মানুষ এখনো গায়েব করা, এইটার এগেনস্টে আমরা রান করছি। সো ওনাকে আমরা সম্মান করব, ওনাকে আমরা যত রেসপেক্ট আছে দিব, কিন্তু আমাদের কাজটাও আমরা চিনবো। আমাদের কাজ হইলো এই দেশটাকে আমাদের আগানো লাগবে, আমাদের ইমিগ্রেশন সিস্টেম, রেফিউজি সিস্টেমদেরকে আমাদের রক্ষা করা লাগবে। আমি দেখছি কি যে যখন আমরা এইভাবে অ্যাপ্রোচ করি একটা রেগুলার ভোটারের কাছে, ওই রেগুলার ভোটার শুনে ফুটে ওঠে, কারণ ওরাও চায় না যে এরকম ঝগড়াঝাটি এগুলোর মধ্যে কেউ জড়িত হইতে চায় না, আমিও ঝগড়াঝাটির মধ্যে জড়িত হতে চাই না। একটা কাজ নিয়ে আমরা নামছি, এই কাজটা আমরা করব, আপনারা যদি আমাকে হেল্প করতে চান আমরা রেডি আছি আপনার হেল্প নেওয়ার জন্য, আর আমরা ওই হেল্প দিয়ে আরো 10 গুণ 20 গুণ 100 গুণ বাড়াবো। সো এইটাই হলো মানুষরা চায়। মানে আপনার কথার মধ্যে দিয়ে অনেকগুলি অঙ্গীকারই আমরা দেখলাম, কিন্তু স্পেশালি আপনার প্রধান ইস্যুগুলো কি কি থাকবে আপনার ক্যাম্পেইনে? প্রধান ইস্যু, আচ্ছা, আমাদের একটা আছে খুব আর্জেন্ট, আরেকটা আছে লং টার্ম, আর আরেকটা আছে যেটা আমাদের সব কাজের মধ্যে থাকা লাগবে। আর্জেন্ট জিনিসটা কি? আইস যেটা করছে আমাদের এলাকায়, আমাদের মিনেসোটায়, এইটা অ্যাটাক বাদে অন্য কোনোভাবে ডিসক্রাইব করা যায় না, যেইভাবে ডিপ্লয়মেন্টটা হয়েছে। আমি কিন্তু যেই সরকারি বিল্ডিং এর থেকে ওরা সব ডিপ্লয়মেন্টগুলো করেছে, গাড়িগুলো বের হয়ে আসছে, কোনো লাইসেন্স প্লেট লাগানো নাই, জানলাগুলো একদম অন্ধকার কালো, মুখোশ পরা, আর অনেকজন হাতে কয়েকটা চিহ্ন দেখাচ্ছে, যেগুলো আমরা দেখে বুঝছি যে এরা হইলো একদম মানে এরা হইলো রেসিস্ট, মানে একদম প্রপার যেগুলো করতেছে। এইরকম মানুষদের আমাদের আনলো আমাদের কমিউনিটিতে। খুন হলো, অ্যাবডাকশন হইলো, ইকোনমিক ক্ষতি আমরা এখনো হিসাব করতে পারছি না, মানে এটা বিলিয়নস অফ ডলার্সের এফেক্ট হবে। আর ভবিষ্যতে যে একটা ফিয়ার থাকবে, যে পরিমাণ ডিসরাপশন হয়েছে ফুড সাপোর্টে। আমি যেরকম সপ্তাহে বেশ কয়েকবার খাবার ডেলিভারি করি কয়েকটা ফ্যামিলির জন্য, কারণ ওরা বাসা থেকে বের হয়ে যে গ্রোসারি স্টোরে যাবে, ওই রিস্কটা ওরা নিতে পারবে না এই মুহূর্তে। সো এই যে ক্ষতিটা করছে, এটার জন্য আমার ফার্স্ট জিনিসটা কি, এরকম
আক্রমণের পর ইনভেস্টিগেশন না হওয়া মানে জাস্টিসের মানে ইটস নট ইভেন পসিবল টু গেট জাস্টিস যদি ইনভেস্টিগেশন না হয়। ডেমোক্রেটিক পার্টি আমার যতটুকু বিশ্বাস, আর নিজের পার্টির বিরুদ্ধে কখনো কিছু বলা উচিত না, কিন্তু এটা আমেরিকা, আমরা এখানে বলতে পারি, আমি বলতে চাইও যে আমাদের পার্টি কিন্তু অলরেডি ডিসাইড করছে যে ইনভেস্টিগেশন হবে না। এইটা ঠিক আছে, পার্টি মানতে পারলে ভালো যায় না কেন, কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভের জব কি এই দেশে, যে রিপ্রেজেন্টেটিভের একটা এলাকা আছে, একটা জনগণ আছে, ওই জনগণ কি চায় সেইটা প্রথমে দেখা লাগবে। এখন এটার বিরুদ্ধে যদি পার্টি কোনো অ্যাকশন নেয় তাহলে পার্টির বিরুদ্ধেও যাওয়া লাগবে, কিন্তু এই ইনভেস্টিগেশনটা যে করবো আমরা, এইটা হলো আমার একদম ফার্স্ট প্রায়োরিটি, যেটা কেউ এখন করছে না। আমার মনে হয় ওরা করছে না কেন, কারণ এই যে ইমিগ্রেশন সিস্টেমটা দেশে ভেঙে পড়ছে, এইটা কিন্তু এক পার্টি এসে খালি ভাঙতে পারবে না, এইটার জন্য দুই পার্টি দরকার। আর লাস্ট রিফর্ম হয়েছে, যে আপনি জিজ্ঞাসা করলেন কি কি করবো আসলে অফিসে, এই সেকেন্ড জিনিসটা হলো কি, যে ইমিগ্রেশন রিফর্ম টপিকটা কিন্তু লাস্ট করা হয়েছিল 1990-তে, মানে আমার জন্মের আগে এই দেশে লাস্ট আইন বানানো হয়েছিল, যেটা কি চেষ্টা করছিল যে ইমিগ্রেশন সিস্টেমটাকে কিভাবে আমরা মডার্ন রাখতে পারি। এখন 36 বছরে তো পুরো দুনিয়া বদলিয়ে গেছে। 1990-তে আমরা কি জানতাম আর 2026 সালে কি জানি। এর মধ্যে কি হইলো, শুধুমাত্র ইনফোর্সমেন্টটা বাড়ানো হয়েছে। সো সিস্টেমটা থেকে গেছে 36 বছর আগে, কিন্তু ইনফোর্সমেন্ট হয়ে গেছে মডার্ন, একদম যুদ্ধের মতো একটা সিচুয়েশন হয়ে গেছে। সো আমার মনে হয় কি, আমার মতো মানুষ যে রেফিউজিসতে কাজ করে, যে ইন্টিমেটলি ইমিগ্রেন্ট এক্সপিরিয়েন্সটা খুব ভালো করে চিনে, যে ফ্রন্ট রো থেকে দেখতে পারছে আমার মায়ের পরিশ্রম, আমার ভাইয়ের পরিশ্রম, এই পরিশ্রমটা দেখে যেইভাবে আমরা রিশেপ করতে পারবো ইমিগ্রেশন সিস্টেমটা, এইটা আমার উপর একটু হলো দায়িত্বটা পড়ে। সো যখন আমরা রিবিল্ড করার সময় আসে, আর যেটা আসতেছে আমার মনে হয় ইনশাল্লাহ এই আগামী 1 বছরের মধ্যে, যদি আমার পার্টি, যদি ডেমোক্রেটিক পার্টি অ্যাটলিস্ট হাউসটা রিক্লেম করতে পারে, তখন আমাদের একটা রিবিল্ডিং এর সময় আসছে। কিন্তু নর্মালি এই রিবিল্ডিংটা খুব লেজি মার্কা রিবিল্ডিং হয়, দরকার না হলে কিছু রিবিল্ড করেও না। এই রিস্কটা আমি নিতে রাজি না, সেটা আমার সেকেন্ড। থার্ড জিনিস আপনাকে বলে দিই তাহলে, থার্ড জিনিস কি দরকার। এই দেশে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি যে ক্রাইসিসটা, যে একটা বাড়ির দাম, আমাদের এলাকায় যেরকম একটা বাড়ির দাম গত 10 বছরে 2 গুণ হয়ে গেছে। আমি আমার ওয়াইফ চেষ্টা করছি একটা ফ্যামিলি শুরু করবো আমরা এখন, আমরা অলরেডি হিসাব করতেছি যে হাই রে, চাইল্ড কেয়ারে যদি যাই, চাইল্ড কেয়ার চেয়ে একজন যদি চাকরি না করি তাহলে আমাদের বঞ্চ আরো বেনিফিট পাবে। সো এই অ্যাফোর্ডেবিলিটি টপিকটাও ডেমোক্র্যাটরা মাঝে মাঝে টাচ করে, কিন্তু এটার জন্য পলিসি লাগবে, আর ওইটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলতে পারবো, কিন্তু আপনাকে বলে রাখলাম যে অ্যাকচুয়াল সলিউশনটা হলো ওইখানে, যে দেশটাকে চমৎকার। মানে আপনি যে একদম কনফিডেন্ট নিয়ে যে কথাগুলো বলছেন, এই কাজগুলো যদি করতে পারেন সিরিয়াসলি ইনশাআল্লাহ চেষ্টা করা লাগবে, মানে কসম কাটার উচিত না এগুলো নিয়ে, কারণ পলিটিক্স তো পলিটিক্সই। আমি যদি জিতি তাহলে কিন্তু আমার পাশে 434টা মানুষ থাকবে আমার সাথে এই পার্লামেন্টে, এই কংগ্রেসে। তারপরেও একটু হলেও আগানো লাগবে, এই সাহসটা থাকা লাগবে। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের 4 দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আচ্ছা, আপনি এই যে ইমিগ্রেশন ব্যবস্থার যে সংস্কারের কথাটা আপনি বললেন আর কি, খুব সংক্ষেপে যদি বলেন আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার মনে হয় যে প্রয়োজনটা আসলে খুব জরুরি দরকার? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি আসলে একটু সংক্ষেপ করে বলবো, ছোট করে বলবো, কারণ এটা অনেকক্ষণ আমরা এটা কথা বলতে পারি। আমাদের সিস্টেমটার মধ্যে কিন্তু এখন আছে কি, যে একটা ইমিগ্রেশন প্যাথওয়ে আছে, একটা নন ইমিগ্রেন্ট প্যাথওয়ে আছে। অনেকজন আছে নন ইমিগ্রেন্ট প্যাথওয়ে এসে ইমিগ্রেন্ট হতে চায়, ওদের কোনো সুবিধাই থাকে না। অনেক ইমিগ্রেশন প্যাথওয়েতে আসে, কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ডে অনেকজন কিন্তু আছে আবার বাংলাদেশি নাগরিক থাকতে চায়, বা ওনার নিজের দেশের নাগরিক থাকতে চায়। মানে ইটস নট আ ফ্লেক্সিবল সিস্টেম আমাদের এখন। আমি যেটা দেখলাম, আমি কিন্তু রেফিউজিদেরকে ইউক্রেনের মতো জায়গায়, যেখানে ওরা ওদের পুরা গ্রাম হারাই ফেলছে, ওদেরকে আমি প্লেনে কইরা আমেরিকা এনে ওদের জীবনটা তৈরি করছি। আমি এখানে জীবন তৈরি করা মানে কি, ওরা কই থাকবে, ওদের চাকরি কই হবে, ওদের বাচ্চারা কোন স্কুলে অ্যাটেন্ড করবে, এই সব পিসগুলা আমি প্রায় 2.5 বছর ধরে, ওইটাই আমার একদম ডেইলি, মানে প্রায় 18 ঘন্টার দিনের কাজ ছিল। ওই কাজের মাধ্যমে কি বুঝলাম, যে আমাদের ইমিগ্রেশন সিস্টেম আমেরিকা, আর আমাদের লেবার আর হাউজিং মার্কেট, এই দুইটাই হলো মেইন, কিন্তু জবস আর হাউজিং। আমাদের ইমিগ্রেশন সিস্টেম আমরা রাখছি ওইদিকে,
আমাদের জবস মার্কেট এই দিকে, আমাদের হাউজিং মার্কেট আরো মানে 100 গজ ওই দিকে, বহুদূরে, হ্যাঁ। মানে এমন ছড়ায় ছিটা জিনিসটা বানানো। আসলে যেটা আমাদের দরকার এই দেশে এটা হলো যে ইমিগ্রেশনকে মডার্নাইজ করে এই দুই পথ, নন ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট প্যাথওয়ে গুলা বাদ দিয়ে দিলাম। এত বিভিন্ন ধরনের ক্লাস আছে যেগুলো বাদ দিয়ে দিলাম। কেউ যদি একটা ওপেন জব পোস্টিং করে আমেরিকায়, যেটা কিন্তু সরকার ট্র্যাক করে, আমরা জানি যে ধরেন একটা ফ্যাক্টরি আছে নর্থ ডেকোটায় যে পরিমাণ ওদের মানুষ দরকার, আপনি চিনেন তো জায়গাটা নিশ্চয়ই, তাই না? একদম খোলামেলা। আর ওদের ওইখানে জনগণের এমন অভাব, ওরা কিন্তু মানুষ চায়, কিন্তু ওরা আবার চায় না যে কোনো কেউ চলে আসবে, বাউন্ডারি দিয়ে হেঁটে চলে আসবে, ওদের লেভেল নিতে পারবে না। উইমিং এবং নর্থ ডাকোটা, হ্যাঁ, একেবারেই কম। বিশাল জায়গা, কত ওদের তেল পড়ে আসছে, কিন্তু কেউ মেশিন চালানোর মতো মানুষ নাই। ওরা কিন্তু প্রচুর মানুষ চায়, ওরা চায় বাংলাদেশি মানুষ আসুক, মেক্সিকো থেকে মানুষ আসুক, মানে ইটালি থেকে মানুষ, ওরা কেয়ার করে না, কিন্তু ওদের যথেষ্ট জনগণ নাই। সো আমার যে স্বপ্নটা হলো যে আমাদের ইমিগ্রেশন সিস্টেম একদিন গিয়ে কি হবে, যে একজন যার চাকরি একটা অ্যাভেলেবেল আছে সে মার্কেট প্লেসে দিল, আর এটা গভর্নমেন্ট কিন্তু একদম শুরু থেকে জানে, একটা টাইম লাইন দিলাম, ধরেন 90 দিনের মতো একটা সময় দিলাম আমরা। এই 90 দিনের মধ্যে যদি কোনো আমেরিকান এই জবটা একসেপ্ট না করে বা অফার না করা হয়, তখন এই কোম্পানির একটা রাইট থাকবে যে ওরা এই জবটা ইন্টারন্যাশনালি অফার করবে। এখন 1990-তে কিন্তু এটা অপশনই ছিল না। এখন 2026 সালে আমরা কিন্তু জুমে ইন্টারভিউ করে ফেলতে পারি। এটা আমি অলরেডি করছি আমার ইউক্রেনিয়ানদের সাথে। অনেকজন হইলো আসার আগে ওইখানে বসে কম্পিউটারে ইন্টারভিউ করছে, মেক শিওর করার জন্য যেন জবটা রেডি থাকে তার জন্য। এখন এটা চিন্তা করে দেখেন, জব তো ওইটা শুধুমাত্র না, হাউজিং আর স্কুলিং কে করবে? এই দায়িত্বটা পড়বে এমপ্লয়ারের উপর। ওই নর্থ ডেকোটায় একটা ছোট শহরে যে একজন যার একটা চাকরি খালি আছে, সে একজনকে আনতে চায়, সে গিয়ে তার লোকাল স্কুল বোর্ডের কাছ থেকে একটা নোট নিয়ে আসবে যে ইয়েস উই ক্যান টেক ওয়ান মোর স্টুডেন্ট, পারফেক্ট। ও গিয়ে একটা অ্যাপার্টমেন্ট জোগাড় করা লাগবে, ওই অ্যাপার্টমেন্টের জন্য তার একটা গ্যারান্টি দেওয়া লাগবে যে এই ফায়ারিং এর পরেও 3 মাসের মতো একটা সাপোর্ট দিবে। সো বেসিক্যালি টেকিং দিস ব্রোকেন সিস্টেম আর এমন এফিশিয়েন্ট বানায় ফেলা। আর এটা লাস্ট একটা কথা বলি, যদি আমি বলছিলাম এটা সংক্ষেপ রাখবো, যদি আমরা এরকম একটা সিস্টেম বানাই যেটা রেকগনাইজ করে যে ইমিগ্রেশন কিন্তু একটা ইকোনমিক ইস্যু, এই দুইটা যদি আমরা মিলাইতে পারি, কি হবে তাহলে? আগামী আল্লাহ না করুক 200 বছরে যদি আরো এরকম 20টা ট্রাম্প দাঁড়ায়, ওরা কিন্তু সেটা ভাঙতে পারবে না। কারণ ওই নর্থ ডেকোটার ভদ্রলোক কিন্তু একটা রিপাবলিকান ভোটার, আর ওর কোম্পানি ডুবে যাবে যদি এই সিস্টেমটায় হাত দেওয়া হয়। সো আমি এটাই চাচ্ছি, আমার স্বপ্ন হলো এটাই। চমৎকার। মানে আপনি তো একদম রিফিউজিদের নিয়ে কাজ করেছেন, যেটা আপনি বললেন। সো এই অভিজ্ঞতা আসলে আপনার মানে রাজনৈতিক দর্শনকে আসলে একটা জায়গায় নিয়ে গেছে আপনার কথায়, আপনার ইমোশনে আসলে বোঝা যাচ্ছে আর কি। চমৎকার। আচ্ছা, আপনার মতে মনে করেন যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত শরণার্থীরা এখন আছে, আপনি যাদের নিয়ে কাজ করেছেন, তাদের আসলে বড় সমস্যাটা এখন কি, যদি একটু জানতে চাই। যে রেফিউজি ইমিগ্রেন্টরা আছে, আচ্ছা, এদের সবচেয়ে বড়, অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি আসলে কথাটার অন্তরে চলে যাই। এটা হলো যে ওদেরকে এক ধরনের প্রমিস দেওয়া হয়েছিল, আর আমেরিকা এই প্রমিসটা আমরা কিন্তু সারা দুনিয়াতেই বলি যে আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি, যেখানে কোনো কিছুই কিন্তু বিনা পয়সায় দেওয়া হবে না, কিন্তু আমরা যে পরিশ্রম করে একটা সুন্দর জীবন বানাবো, এইটার একটা সুবিধা থাকবেই, একটা মিনিমাম সুবিধা থাকবে। এই প্রমিসটা যে আমেরিকা তো ভাঙ্গে নাই শুধুমাত্র, এই আমার অ্যাটলিস্ট আমি পুরো দেশকে আমি কমপ্লেন করতেছি না, আমি কমপ্লেনের মতো মানুষ না, কিন্তু এই প্রমিসটা যে আমেরিকা খালি মানে রিজেক্ট করে নাই, ইনফ্যাক্ট এটার বিরুদ্ধে গেছে, যে ইভেন ইফ যদি আপনার হাতে সব প্রপার পেপার ওয়ার্ক থাকে। আমার কত ইউক্রেনিয়ান বাবারা ওদের অফিসে যাওয়ার সময়, ওদের জবে যাওয়ার সময় ওদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কি দেখা গেল, ওদের ডিটেনশনে রাখলো, ওদের টেক্সাসে পাঠিয়ে দিল, ওইখানে কয়েক সপ্তাহ ওদের বন্দি রাখলো, একটা অ্যানিমেলের মতো বন্দি রাখলো, তারপর দেখলো কি ঠিকই ওর 100% পেপার ওয়ার্ক আছে, ওর ফুল ওয়ার্ক অথরাইজেশন আছে, তারপর ওর দেশে ওর নিজের স্টেটে ওর ফ্যামিলির কাছে ফেরত পাঠিয়ে দিল। এই যে প্রমিসটা ভাঙ্গা হয়েছে আমার রেফিউজি আর ইমিগ্রেন্টদের কাছে, এইটা হইলো মনে হয় ওদের সবচেয়ে বিরাট কষ্ট, যে ওদের জেলেও রাখা হয়েছে, ওইটা ওরা কেয়ার করে নাই, কারণ ওরা কত খারাপ অবস্থা থেকে আসছে, ওদের চাকরিতে ক্ষতি হয়েছে, ওরা যে এখন ডেটে চলে গেছে, এখন ওরা যে ও করে মানুষদেরকে, এই 2 মাস 2 সপ্তাহ যে ও জেলে আটকা ছিল, কে ভাড়া পে করবে ওই 2 সপ্তাহের জন্য, ও যে লোন নিয়ে রাখছে, ওইটা ওদের এফেক্ট করে না, কিন্তু ওরা আমেরিকার একটা স্বপ্ন দেখে আসছিল, আর ওই স্বপ্নটা ওদের জন্য ভাঙ্গা হয়েছে। আপনার 4th ডিস্ট্রিক্টে ভোটার কতজন? আমাদের আমেরিকান ডিস্ট্রিক্ট সবগুলাই প্রায় ওরা চেষ্টা করে 750,000 ভোটার রাখার জন্য, 7,50,000-এর কাছাকাছি। আর আপনার কাছে কোনো ডাটা আছে যে আমাদের কমিউনিটির কতজন ভোটার আছে? আমি জাস্ট আইডিয়ার জন্য কোনো তথ্য আছে কিনা? আমার ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করছি এক্স্যাক্টলি নাম্বারটা বের করতে, কিন্তু সত্যি কথা হলো 1,000-এর কম, মানে এত কম। হ্যাঁ, তাহলে কঠিন, মানে আমি কঠিন বলবো না, আমি বলবো যে মানে এই
এথনিক কমিউনিটির সমর্থনটা তো ডেফিনেটলি না না, আর সত্যি কথা কি আমি ওইটার উপরও জিততে চাই না। না বাবা, হ্যাঁ, of course not, তাই না? আপনি- হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি অনেকজন যেভাবে চেষ্টা কাজ করে। করছেন, right, right, হ্যাঁ, আপনি যেভাবে কাজ করছেন সেটা তো whole হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমাদের ওই ন্যাচারাল অ্যাডভান্টেজটা নাই। ওকে ওকে। আচ্ছা, মানে আপনি তো নিউ ইয়র্ক নিউ জার্সিতে আপনি ক্যাম্পেইনের জন্য ফান্ড রেজিং করছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখন যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কি আপনার সঙ্গে আছে? বা আপনি যে মেইন স্ট্রিম? হ্যাঁ, সত্যি কথা কি আমার এইটা আমার ভুল, কারণ আমরা কিন্তু ক্যাম্পেইন এত আগে শুরু করিনি। আমরা জানুয়ারির শেষে ডিসিশন নিয়েছি আর ফেব্রুয়ারিতে আমরা লঞ্চ করেছি আমাদের ক্যাম্পেইন। আমার একটা ভুল কি, যে আমি ভুলে যাই যে আমাদের কমিউনিটি এই দেশের সাইজটা কি আর কি পরিমাণ জায়গায় আমরা আছি। যে আমাদের নিউ ইয়র্কে তো অবশ্যই বিশাল একটা কমিউনিটি, আমাদের ড্যালাসেও কমিউনিটি, আমাদের ক্যালিফোর্নিয়ায়, আমাদের মিশিগানে, মানে চারিদিকে আমাদের একটা কমিউনিটি আছে। এটা আমি ভুলে যাই কেন? কারণ আমার ডিস্ট্রিক্টে 1000-এর কম বাংলাদেশি। সো এই যে যখন আমরা এদিকে একটু ফোকাস করা শুরু করি, তখন আমরা বুঝিয়ে দেখেন যে আমি যদি ইনশাল্লাহ যদি আমাদের কংগ্রেসম্যান হই মিনেসোটার 4th ডিস্ট্রিক্টে, ন্যাচারালি আমি জানি যে যেই বাংলাদেশিদের এই মুহূর্তে ভিসার সমস্যা হচ্ছে বা যাদের ফ্যামিলি এখন ডিভাইডেড হয়ে গেছে, কারণ এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এমন একটা আইন বানাইলো যে এই ভিসাগুলো প্রসেসই করবে না বা ইন্টারভিউ করবে না, এই ফ্যামিলিগুলো কিন্তু ওয়াশিংটন ডিসিতে আমার অফিসে আসবে। এইটা আমার একটু নিজের কাছে একটু অ্যাডমিট করা লাগছে। আমি আগে মনে করছি না না না, আমি তো মিনেসোটান, আমি তো সেন্ট পলের, আমার কাছে কেন মানুষ আসবে? কিন্তু আমি যেহেতু রেফিউজি আর ইমিগ্রেন্টসের কাজ করছি, যখন ওই হেল্পটা দরকার হয় ওই ফ্যামিলিরা কিন্তু যার কাছ থেকে হেল্প পেতে পারে যাবে, একটা ডেসপারেশন চলে আসে। সো আমি তখন বুঝলাম যে আমি যদি নিউ ইয়র্কে একটু এসে না কথা বলে যাই, যদি একটু পরিচয় না করে যাই, ওই সময়টা যখন আসবে তখন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিসকমিউনিকেশন হতে পারে, বা একটা যে সুযোগ আছে যে আমার সাথে এসে কথা বলবে। একটা কংগ্রেসম্যান যদি আসলে চায়, মানে একজন মানুষের জীবন কিন্তু পুরো বদলায় ফেলতে পারে। যে একটা ভিসা অ্যাপ্লিকেশন যেটা অনেক বছর ধরে আটকানো আছে, একটা কংগ্রেসম্যান যদি 5 মিনিট সময় নিয়ে 2টা ডিপার্টমেন্টে ফোন দেয়, ওই অ্যাপ্লিকেশনটাকে ছাড়াই আনতে পারে। আমি চাই না যে যদি আমি কারোর জন্য এই হেল্পটা করতে পারি, যে উনি পরে জানুক, 1-2 বছর পর জানুক যে ও তো এটা তো আসওয়ার ভাই তো আমার জন্য এটা করতে পারতো, আমি তোমাকে হেল্প করতে পারতাম। সো আমি ওই সিচুয়েশন না পড়ে এক্ষুনি আসতেছি, এক্ষুনি হ্যালো বলছি, কারণ আমার সত্যি বিশ্বাস হলো যে আমি যেহেতু এত পলিটিক্সে কাজ করছি, যে ক্যাম্পেইনটা আমরা জিতবো, আর জিতে ইনশাল্লাহ যেন যত বেশি মানুষের সেবা করতে পারি আমরা করবো। জিততে হবে ম্যান, জিততে হবে। Seriously, হ্যাঁ, জিততে আরে হবে। আমি আপনি থাকলে আমি আছি। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আচ্ছা, মানে ব্যবসা এবং রাজনীতি কিভাবে সামলাচ্ছেন? হায়রে বললেন না, আজকে আসার আগে আমার 3-4টা ফোন কল ছিল, কারণ আমি বিজনেস কি করি, আমি কটনের বিজনেস। আর এটা আমি প্রায় 2 বছর ভীষণ পরিশ্রম দিয়ে আমি এটা করছি। এটা হলো জুলাইয়ের আন্দোলনের সময় আমি বুঝেছি যে আচ্ছা আমাদের ইকোনমির একটা বিরাট নিড আছে, এটা হলো যে অ্যাফোর্ডেবল কটন। দুনিয়ার সবচেয়ে ভালো কটন কিন্তু এখানেই বানায়, আমেরিকাতেই বানায়। এইটা আমি জানতাম না, 3 বছর আগে এটা জানতাম না। এটা জানার পর বুঝার পর কি করলাম, আমি গিয়ে ফার্মারদের কাছে গেলাম। আমার স্টাইল হলো এরকম, আমি ফার্মারের কাছে সরাসরি গিয়ে বললাম যে আচ্ছা ভাই আপনি, আর ওরা কিন্তু আমরা চিনেন, আমি এরকমই স্যুট পরে গেছি, আর ওরা পরা ওদের মানে ফার্মারের কাপড় চাপড়, জিন্স আর এইসব কিছু। ওদের গিয়ে বললাম দেখেন আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে ভালো করে চিনি না, কিন্তু আমি জানতে চাই যে আপনার বিজনেসটা কেমনে কাজ করে। আর এই প্রশ্নটা কিন্তু কেউ জীবন ওদের করে নাই। ওরা আমাকে হঠাৎ মানে ওদের ওই একটু লম্বা ইংলিশ দিয়ে ওদের মতো একটু কথা বলার চেষ্টা করে, কি হলো আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। ফ্রেন্ড হয়ে যাওয়ার পর ওরা আমাকে ওদের পুরো ফাইন্যান্সিয়ালস দেখাইলো, বললো যে দেখেন আমাদের ফার্ম প্রায় সবগুলাই কিন্তু আস্তে আস্তে ডুবতেছে, কেউ আসতেছে না আমাদেরকে রক্ষা করতে। তখন আমি কি করলাম, আমি প্লেনে করে গিয়ে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে গিয়েও একই জিনিস, আমি বিভিন্ন স্পিনিং মিলে গিয়ে বললাম যে দেখেন আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনি না, কিন্তু আমি জানতে চাই যে আপনার বিজনেস কেমনে কাজ হয়। ওইখানেও ফ্রেন্ড হয়ে গেলাম, ওইখানে ওদের বিজনেস গুলো দেখলাম ওরাও ডুবে যাচ্ছে আস্তে আস্তে। বেশিরভাগ স্পিনিং মিল বাংলাদেশে কিন্তু অনেক প্রেশারের আন্ডারে, কারণ কটনের দামটা হলো বিগেস্ট ফ্যাক্টর। তারপর বুঝলাম যে মাঝখানে কি বিশাল একটা বিজনেস দাঁড়ানো আছে, যেটা হইলো একজনের কাছ থেকে ভয়ঙ্কর কম দামে কিনে আর একজনের কাছে ভয়ঙ্কর বেশি দামে বিক্রি করে।
আমার কোম্পানিটা তৈরি করলাম যেন আমরা ফার্মারের মালটা সরাসরি স্পিনিং মিলের কাছে পাঠিয়ে দিই। আমরা বেসিক্যালি একটা লজিস্টিক্স কোম্পানি হতে চাই। আমরা হইলাম যে মালটা নিব, ওনাকে দিব, এখানে ছোট্ট একটা পার্সেন্টেজ আমরা রাখবো, কোনো মার্চেন্ট না এটা। সো এই বিজনেসটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থায়। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যদি এই কলিংটা না থাকতো, যে এই আমার ডিস্ট্রিক্টকে যদি স্পেসিফিক্যালি আমার ডিস্ট্রিক্টকে যদি অ্যাটাক না করা হতো, তাহলে কিন্তু আমি আমার 100% এনার্জি আমার বিজনেসে দিতাম আর ইনশাল্লাহ ওইখানে অনেক ফল পেতাম। কিন্তু আমার মা একটা কথা বলে, এটা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি, যে এই দেশটা যদি আমার নাতি নাতনিরা, আমার মা যেটা বলে, আমার নাতি নাতনিরা যদি সাহস না পায় যে এইটা ওদের দেশ, তাহলে এটা কি আমার দেশ? মানে এই যে প্রশ্নটা আমার মা করছে, এইটা মনে করি ঠিক আছে, ব্যবসা আমরা করবো, ব্যবসা হবে, কিন্তু আমাদের যে একটা দায়িত্ব আছে এই দেশের প্রতি, যে আমরা এখানে আর মেহমান না, এটার মেম্বার, আমরা এই দেশের মেম্বার, এইটা আমাদের প্রথমে রক্ষা করা লাগবে। সো ব্যবসায় এফেক্ট হচ্ছে, ব্যবসাও চলছে, কিছুই শূন্যতে না, কিন্তু হ্যাঁ একটু হলো এনার্জি এদিকে দেওয়া লাগছে। আচ্ছা, আমেরিকান পলিটিক্সে যেটা বলে যে একেবারে ইয়াং যারা পলিটিশিয়ান, মানে তাদের জায়গা করে নেওয়াটা খুব বেশি কঠিন হয়, সাংঘাতিক কঠিন। আপনি তো মানে চ্যালেঞ্জটা তো আপনি বোধহয় সিরিয়াসলি নিয়েছেন। এইটা একদম ঠিক বলছেন। বয়স হইলো মেবি দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ, কারো যদি অনেক বয়স না থাকে। আমি যেটা দেখছি আমার এলাকায়, এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে নেমে গেল দেখানোর জন্য যে আমাদের ভয় নাই, যে আমরা এইটা দেখে আমরা লুকায় থাকবো না, ওরা কিন্তু সব বয়সেরই ছিল মানুষরা। আর যত ইয়াং মানুষ তত দেখলাম তত বেশি সাহস। এখন যেটা আমরা দেখছি ইলেকশনে এটা মেইন প্রবলেম। কেন ইয়াং মানুষরা ইলেক্টেড হয় না? কারণ ইয়াং মানুষরা নর্মালি ভোট করে না। আর আমার ক্যাম্পেইন বুঝছে কি, যে বা অ্যাটলিস্ট আমাদের থিওরি, আমরা ভুলও হইতে পারে, কিন্তু মনে হয় না আমরা ভুল করতেছি এখানে, ওইটা হইলো যে যদি কাউকে গিয়ে আমরা একটা কারণ না দেই, স্পেশালি একটা ইয়াং মানুষকে একটা কারণ না দেই, এইবার কেন ভোট করা লাগবে, এই কারণটা না দিলেও জীবনও করবে না। যারা একটু বয়স্ক, যাদের অভ্যাস আছে ভোট করার, ওদের অনেক সময় কারণটা লাগে না, ওরা অভ্যাসের কারণেই যায়। সো আমার ক্যাম্পেইনের দায়িত্ব এখন হইলো যে আমরা গিয়ে ওদেরকে একটা কারণটা দিব। আর সবচেয়ে সুন্দর জিনিস কি, আমার মুখ থেকে কথা বের হওয়ার মানে একটা সেন্টেন্স শেষ করার আগে ওরা সামনে চলে আসে, যখন শুনে যে আমার নাম আসফার রহমান, আমি বিজনেস করি এবং ওই বিজনেসে আমি রেফিউজিদেরকে দেশে আনি, আমি কংগ্রেসের জন্য রান করছি, কারণ ওই কারণ আমার বলা লাগে না, কারণ ওরা অলরেডি বুঝে গেছে কেন আমি রান করছি। কারণ আমাদের সবচেয়ে ভালনারেবল মানুষদেরকে এখন অ্যাটাক করা হচ্ছে এই দেশে। সো ইনশাল্লাহ মনে হয় বয়স যদিও এক ধরনের মানে ডিফিকাল্টি, অবশ্য আর আপনাদের এখানে তো এওসি তো গেল, মামদানির বয়স তো আমার চেয়ে বেশি না। এক্স্যাক্টলি। সো এটা ইনশাল্লাহ কিছু না কিছু একটা বদলাচ্ছে এখন। ডেফিনেটলি। প্রাইমারি কবে এটা? অগাস্ট? আমাদের প্রাইমারি হলো অগাস্ট 11-এ। মানে অগাস্টে যদি আপনি প্রাইমারিতে যদি আপনি যেতেন, তাহলে তো নিশ্চয়ই একদম রেস্ট অফ ইউর লাইফ তো আপনি পলিটিক্সে থাকবেন নাকি? আমার বিশ্বাস কি, আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে একটা কনসেপ্ট আছে এই দেশের, টার্ম লিমিটস। যেরকম প্রেসিডেন্ট কেউ তো 8 বছরের বেশি হতে পারে না, আমার মনে হয় কংগ্রেসেও একটা টার্ম লিমিট দরকার, কারণ আসলে দুনিয়া কিন্তু বেশি কুইকলি বদলাচ্ছে। সো আমি যেভাবে দেখতেছি কি, যে আমার একটা কাজ আছে ওইখানে, আমার কাজ হলো আমার কমিউনিটির জন্য একটা জাস্টিস পাওয়া। এই আইসের অ্যাটাকের কারণে একটা জাস্টিস দরকার। ইমিগ্রেশন রিফর্ম ওইটা করতে একটু সময় লাগবে, কিন্তু মেইন কাজটা আমার আগামী 6 থেকে 8 বছরের মধ্যে করা লাগবে। সো আমি চিন্তা করছি না যে আমি একদম মানে আমার যখন চুল সাদা টাদা হয়ে যায়, যদি তখন চুল থাকেও আমার, তখন যেন আমি এই জবে থাকার ওই স্বপ্নটা আমার নাই। আমার স্বপ্ন হলো যে কেমনে এই মুহূর্তে এই জবটা দিয়ে দুনিয়ার জন্য আমাদের যে সেবাটা করা দরকার সেটা আমরা করলাম, তারপর ভোটাররা যদি চায় ডাকলো। কিন্তু আসলে এই দুনিয়াতে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু আমাদের করা লাগবে। সো আমি ওইভাবে চিন্তা করছি না যে একটাই খালি পথ আর ওই পথেই করা লাগবে। আপনার মার প্রসঙ্গটা আপনি কয়েকবারই এনেছেন। আপনার বাবা মা মানে আপনার উপরে কতটা প্রভাব ফেলে? আমি তারা সো আমার বিরাট সৌভাগ্য হলো আমার বাবা মা দুইজনই মানে এমন ইন্সপায়ারিং মানুষ। আমার মা হলেন একজন বিজনেস ওম্যান, যেটা ফর হার জেনারেশন এটা এত কমন ছিল না। উনি যে একটা কমিউনিটি বানাইতে পারছে, একটা বিজনেস বানাইতে পেরেছে মিনেসোটায়, ওইটা দিয়ে আমার বোন আর আমি আমরা অ্যাডভান্স করতে পেরেছি আমাদের জীবনে। কিন্তু অন দি আদার সাইড আমার বাবা, উনি হলেন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুর রহমান, ছিলেন ফার্স্ট লং কোর্সের। আপনি যে একটা সাহসের একটা কথা বলছেন, খুব পছন্দ হয়েছে। কারণ আমি কি মনে করি, আমার জীবনে আমি কি সাহস দেখাবো, মানে আমার বাবা মারা আর ওনাদের জেনারেশন কিন্তু দেশটাকে বানিয়েছে। আর বাংলাদেশ ওই সময় কি বলা হতো, যে ব্যাস্কেট কেস অফ দ্য ওয়ার্ল্ড, নাকি কিভাবে অপমান করা হইতো, যে কিছু। হ্যাঁ, আর এখন আমরা একটা রাইজিং একটা পাওয়ার হই, এটা কারা করেছে? ওনাদের
জেনারেশন। সো ওই সাহসের 10 ভাগের 1 ভাগও যদি আমার থাকে তাহলে যথেষ্ট, ওইটা দিয়ে এই দেশে অনেক কিছু করা যাবে আমেরিকায়। সো আমার মনে হয় আমি আমার রহমত যে আমার মা একদিকে বিজনেসে ফোকাস করে এত অ্যাডভান্স করেছেন, আমার বাবা আরেকদিকে পাবলিক সার্ভিসে, কারণ মিলিটারি আসলে তাই। আর ওনার জেনারেশন স্পেশালি যে ফার্স্ট লং কোর্সে যারা ছিলেন, ওনারা এটাকে একটা দায়িত্ব হিসাবে দেখতেন। এটা কোনো মানে এটা ধনী হওয়ার পথ না, এইটা হওয়ার পথ না, এটা হলো কেমনে আমরা দেশটাকে রক্ষা করতে পারি, সেবা করতে পারি, সেই কালচারটা আমি আলহামদুলিল্লাহ আমার হলো একটু অন্তরে ঢুকে গেছে এটা। চমৎকার। আপনার মার নামটা কি? আমার মায়ের নাম সালভিন সিদ্দিক। আচ্ছা 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 আচ্ছা। আজকে আপনার সাথে কথা বলে যেটা আমার কাছে মনে হলো আর কি, মানে স্পেশালি যারা মানে সেকেন্ড জেনারেশন যারা আর কি বাংলাদেশি আমেরিকান সেকেন্ড জেনারেশন যারা, আপনার আজকের এই ইন্টারভিউটা যদি যাদের দেখার সুযোগ হবে, ডেফিনেটলি তারা অনুপ্রাণিত হবে, ডেফিনেটলি। আমি আপনার কথার যে মানে আপনার কথার মধ্যে যে সাহসিকতা, যে কনফিডেন্ট আপনার, সিরিয়াসলি আমি স্যালিউট ইউ ম্যান। আপনি আমার এলাকায় চলে আসলে একটু ভোট দেন। আচ্ছা, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি যদি একটুখানি ছোট করে বলি যে মিনেসোটার আপনার 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে আপনাকে কেন ভোট দেবে, এই কথাটা যদি মানে কয়েকটা পয়েন্টস দিয়ে যদি একটু বলেন কেন ভোট দেবে আপনাকে। আমার মনে হয় খুব বিরাট দুর্ঘটনার সময় যখন আমার মনে কিন্তু শুরুর দিকে আমি আমার জীবনে আমার অ্যাডাল্ট লাইফে মনে হয় প্রথম ভয় ফিল করেছিলাম এই অ্যাটাকটার পর। আমি যুদ্ধ মানে ওয়ার জোনে আমি ছিলাম, বম টম পড়ছে, রাশিয়ান বম আমার অ্যাপার্টমেন্টের পাশে গিয়ে পড়ছে, আমার রুম ঝাঁকি খাইছে, এরকম সিচুয়েশন ছিলাম। কিন্তু তখন কিন্তু ওই ভয়টা পাইনি, যে ভয়টা হলো পরিচয়ের ভয়, যে আমি হলাম আসওয়ার রহমান, আমি একজন আমেরিকান সিটিজেন যার ফ্যামিলি বাংলাদেশ থেকে আসছে, এইটা যে কেউ কেটে ফেলতে পারবে এই ভয়টা আমার বুকে ছিল না। সো আমার মনে হয় আমার এলাকার লোকজন সবার মধ্যে এই ধরনের ভয়টা একটু হলেও ঢুকছে। আমার সৌভাগ্য হলো যে আমার যেহেতু একটা বিজনেস আছে, আমি নিজেকে এমপ্লয় করতে পারি, যেহেতু আমার যে বাবা মা আছে, আমার যে ফ্যামিলি আছে, আমার এক ধরনের একটা বিশাল ইনার ডিফেন্স আছে আমার। এই কারণে এই ভয়ের সময় আমি সামনে চলে যাই, যে বাসায় আগুন লাগছে, বেশি মানুষের পালানো উচিত, আমি গিয়ে চেষ্টা করবো একটু হেল্প করতে। এইটার কারণে যে একটু আগাইতে রাজি আছে, সের পিছনে বাকি সবাই কিন্তু যেতে চায়। মানে এটা ঢেউয়ের মতো আর কি, যে একটু আগাইলাম আমরা, এখানে সবাই ঢুকতে চায়। আমি এটা আগে ছিল থিওরি, এখন প্রায় 2 মাস ক্যাম্পেইনিং করে কি বুঝলাম যে এটা হলো ফ্যাক্ট, যে কেউ যদি দুর্ঘটনার সময় সাহস দেখায়, বেশিরভাগ মানুষই তার সাথে দাঁড়াতে চায়, আর আমার জনগণ ওইভাবে দাঁড়াচ্ছে। বাহ, চমৎকার চমৎকার, খুব দারুণ ভাবে বলেন, দারুণ ভাবে। আমি যে বাংলায় বলতে পারতেছি আপনাকে, এইটা আমারই অবাক লাগে যে 6 বছর বয়স থেকে এটা মনে থাকার কথা না। চমৎকার হয়ে বলেছেন, এবং সিরিয়াসলি আপনার কথার মধ্য দিয়ে সেকেন্ড জেনারেশন অনুপ্রাণিত হবে, সেই কথাটা আবারও আমি উল্লেখ করতে চাই। আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশাবাদ রইল আপনি ডেফিনেটলি জিতবেন, এবং একজন বাংলাদেশি আমেরিকান কংগ্রেস ম্যান আমরা পেতে যাচ্ছি, সেই আশা আমরা রাখতেই পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একজন তরুণ বাংলাদেশি আমেরিকান হিসাবে আসওয়ার রহমানের এই যাত্রা শুধু একটি নির্বাচনী প্রচারণা নয়, এটি একটি বার্তা, একটি সম্ভাবনার গল্প, যে গল্প আমাদের নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় পরিশ্রম, শিক্ষা এবং সাহস থাকলে স্বপ্নের সীমা আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। মিনেসোটার মানুষ শেষ পর্যন্ত কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন সেই সিদ্ধান্ত অবশ্যই তাদের, কিন্তু আজকের এই আলোচনায় আমরা অন্তত একজন তরুণ প্রার্থীর চিন্তা, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পেলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।